ভাই আপনি কি স্টুপিড? আপনি কি দায়িত্বজ্ঞানহীন, নির্বোধ? আপনার ক্রিকেটের ব্যাটিং স্কিল কেমন? ১০০-র মধ্যে কত পাবেন? স্কিলের জায়গায় বিলো 10%। এবং আপনার ক্রিকেটীয় সেন্সের অবস্থাটা কি? বিলো 5%। ব্যাস 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 ব্যাস, তাহলেই হয়ে গেল। আপনাকেই খুঁজছে বাংলাদেশ, আপনাকেই খুঁজছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইন আপ। কেননা এই মুহূর্তে আমাদের ব্যাটসম্যানরা যারা রয়েছেন তাদের মধ্যে এক্স্যাক্টলি এই গুণগুলোই রয়েছে। দোষ বলবো না, আমি গুণই বলবো। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে সেইটা আবারও আমাদের চোখে আঙ্গুল দিয়ে, গুতা দিয়ে দেখিয়ে দিল। আমি আপনাকে স্টুপিডও বলছি না, নির্বোধও বলছি না, কিন্তু আমাদের ব্যাটসম্যানদের যেই অবস্থা, তাতে করে ওইভাবে যদি তারা জাতীয় দলে খেলতে পারেন, তাহলে ন্যাশনাল টিমের প্র্যাকটিসে এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা একটু ঘুরঘুর করেন, আশেপাশে থাকেন, এদিকে ওদিকে হচ্ছে গিয়ে বল করান, ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাবেন। আমাদের বলা হয় না যে বিপিএলে কয়টা দল নিয়েছে, বাকি আরও কেউ কেউ হচ্ছে গিয়ে দল নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে, ঘুরঘুর ঘুরঘুর করতে করতে তারাও দল পেয়ে যাচ্ছে। পুরো ক্রিকেটটাই এভাবে চলছে, জাতীয় দল আর আলাদা কিভাবে হবে? পুরো ক্রিকেট সিস্টেমই এভাবে চলছে, আমাদের ন্যাশনাল টিমের ব্যাটিং লাইন আপটা আলাদা কিভাবে হবে? আয়ারল্যান্ডের কাছে একটা টি-20 ম্যাচ হারার পরে এই রকম স্ট্রং ক্রিটিসিজম কি তারা ডিজার্ভ করেন? একটা বিচ্ছিন্ন ম্যাচ হিসেবে দেখলে করেন না। কিন্তু আপনি যদি বাংলাদেশের ক্রিকেটটা ফলো করে থাকেন, তাহলে আপনার কাছে যা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে সেইটা নতুন মনে হবে না। আমাদের বোলাররা তারা তাদের সাধ্যমতো কাজ বেশিরভাগ সময় করেন, কিন্তু ব্যাটসম্যানরা বারবার 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 দলকে ডুবিয়ে যান। সেইটা ন্যাশনাল টিমের সঙ্গে ওই টিম ডিরেক্টর হিসেবে আব্দুর রাজ্জাক রাজ থেকে যতই বলেন যে না আমরা খারাপ কই খেলেছি, আমরা নিশ্চয়ই ভালো খেলেছি বলে ওই মাঝখানে 4টা সিরিজ জিতেছি, যান ম্যাচগুলোতে যান ভাই। বেশিরভাগ সময় আমাদের বোলাররাই জিতিয়েছে, আমাদের ব্যাটসম্যানরা ডোবানোর প্রাণপণ চেষ্টা করেছে, সেইখান থেকে বেশিরভাগ সময় আমাদের বোলাররাই দলকে জিতিয়েছে। আমাদের জাতীয় দলের ব্যাটসম্যান হবার জন্য তাই ওরকম স্টুপিড হওয়া, নির্বোধ হওয়া, কাণ্ডজ্ঞানহীন হওয়া, ক্রিকেটীয় স্কিল না থাকা এবং ক্রিকেটীয় সেন্স মাইনাস পর্যায়ে থাকাটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী হিসেবে বিবেচিত হয় আর কি, হওয়া উচিত মানে বিবেচিত হয়। দেখুন, এই ম্যাচটাতে আয়ারল্যান্ড ১৮১ রান তুলেছে। আমাদের বোলিংটাকে আরেকটু ভালো হতে পারতো, অবশ্যই ভালো হতে পারতো। আয়ারল্যান্ডকে আমরা আরও হয়তো বা ১০-১৫ রান কমের মধ্যে আটকে দিতে পারতাম। কিন্তু আমাকে বলেন যে এই চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে একটা দল ১৮০ রান করে ফেললে, এবং সেই দলটাও কোনটা? সেই দল তো অস্ট্রেলিয়া না, সেই দল তো ভারত না, সেই দল তো সাউথ আফ্রিকা না, সেই দল তো ইংল্যান্ড না, সেই দল আয়ারল্যান্ড, যারা এই বছর কোনো টি-20 ম্যাচে জিতেনি। তো সেই দলটা ১৮১ রান করার পরে আমরা ম্যাচ কেন জিতবো না? আমাদের এইখানটাতে আমরা ক্লিয়ারলি জানি যে সেকেন্ড হাফে ব্যাটিংয়ে আমাদের একটা সুবিধা আছে, যে এখানে ডিউ ফ্যাক্টরের ব্যাপারটা রয়েছে, শিশির পড়া শুরু করবে, বল গ্রিপ করা প্রতিপক্ষের বোলারদের জন্য টাফ হবে এবং বল স্কিড করে ব্যাটে আসবে খুব ভালোভাবে। এই এতগুলো ফ্যাক্টর আমাদের মাথায় রেখে আমাদের ব্যাটসম্যানরা যেটা করেছেন সেইটাকে আসলে স্টুপিডিটি বললে কমই বলা হয়। দায়িত্বজ্ঞানহীন, নির্বোধ ব্যাটিংয়ের একটা নির্মম প্রদর্শনী, নিষ্ঠুর একটা প্রদর্শনী আসলে তারা এই ম্যাচটাতে দেখিয়ে গেছেন। আমাদের ১, ২, ৩, ৪ টপ অর্ডারের ৪ জন ব্যাটসম্যান, তাদের সম্মিলিত রান হচ্ছে ১০ রান। চতুর্থ উইকেট যখন আমাদের পরে ২০ রানে আমরা ৪ উইকেট হারিয়ে ফেলি পাওয়ার প্লেতে। এই দলটা মাস দুয়েক পরে টি-20 ওয়ার্ল্ড কাপে কি করবে আমাকে বলেন তো দেখি। ভাই ১৮১ তারা করে এই উইকেটে অবশ্যই জেতা উচিত। এই মাঝখানে আর যদি কিন্তু প্রশ্ন আমার কাছে নাই, সেইখানটাতে আমরা প্রথম থেকেই যদি আপনি শুরু করেন, তানজিদ হাসান তামিম বোলিংয়ে আসলেন, ম্যাথু হামফ্রিজ বাঁহাতি স্পিনার। বাংলাদেশে না এইসব স্পিনারদের না আমরা ঘুমিয়ে ঘুমিয়ে খেলতাম, আমাদের না এরকম বাঁহাতি স্পিনার ডোমেস্টিকে সবগুলা দলে ২-৪টা করে থাকতো। সেইখানে এই বাঁহাতি স্পিনারকে প্রথম ওভারে চার্জ করতে গিয়ে তানজিদ হাসান তামিম তিনি মিড অনের ফিল্ডারকে ক্লিয়ার করতে পারেন না, মিস টাইমিংয়ে তার হাতে ক্যাচ তুলে দেন। আমাদের ক্যাপ্টেন লিটন দাস, ক্যাপ্টেন্সিরও তো একটা দায়িত্বের জায়গা রয়েছে, এবং যখন এই সিরিজ শুরু হওয়ার আগে তিনি ওইরকম একটা বারুদে আগুন জ্বালিয়ে দিয়েছেন, চিফ সিলেক্টরকে তিনি ওইভাবে প্রশ্নবিদ্ধ করেছেন শামীম পাটোয়ারিকে দলে না রাখা বিষয়ে, তখন তো আরো বাড়তি রেসপন্সিবিলিটি দেখানোর কথা রে ভাই। আমি ওই বিষয়ে লিটন দাসের সঙ্গে স্ট্যান্ড করি।
লিটন দাস যেই কথাগুলো বলেছেন আমি মনে করি যে অবশ্যই একজন ক্যাপ্টেন হিসেবে তিনি ওই কথাগুলো বলতে পারেন। কোড অফ কন্ডাক্ট বা এইসব বলতে বুলশিট, এগুলো হচ্ছে কি আমি মানি না। অবশ্যই কোড অফ কন্ডাক্ট রয়েছে, কিন্তু যখন সেটাতে কাজ দেওয়া হবে ক্যাপ্টেন কি করবেন, ক্যাপ্টেনকে তো জবাবদিহি করতে হবে। ফলে তিনি প্রেস কনফারেন্সে এসে সেটা বলেছেন, আমি সেটাতে তার সঙ্গে রয়েছি। কিন্তু দায়িত্বশীলতার জায়গা, সেখানে লিটন দাস কি করেছেন? অফ স্ট্যাম্পের এত বাইরে বল, সিক্স স্ট্যাম্পের বল, সেই জায়গাটাতে তিনি আলতোভাবে আলসে সৌন্দর্য আমরা লিখি না, বলি না, ওই রকম একটা শট খেলে তিনি পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। এটা কোনো দায়িত্বশীল ক্যাপ্টেনের কাজ? আমাকে বলেন তো দেখি। আমাদের পারভেজ হোসেন ইমন এই সময়টাতে পাওয়ার প্লেতে দুইজন ফিল্ডার সার্কেলের বাইরে রাখা যায়, রাইট? আমরা জানি কি জানি না, আমি যে ক্রিকেট সেন্সের কথাটা বলছি, আমি জানি সেই দুইজন ফিল্ডারকে রাখা হয়েছে লেগ সাইডে, স্কোয়ার লেগ বাউন্ডারিতে, মিড উইকেট বাউন্ডারিতে, রাইট? এখন বোলার হচ্ছে গিয়ে শর্ট পিচ বল দিয়েছে, বাউন্সার দিয়েছে। কেন দিয়েছেন? কারণ তাকে প্রলুব্ধ করেছেন যে তুমি পুল হুক করো, আমার ওইখানে দুইজন ফিল্ডার রয়েছে, সেই দুই ফিল্ডারের কারো কাছে ক্যাচটা যেন চলে যায়। এবং এই টোপটা গিলে ফেললেন পারভেজ হোসেন ইমন। হ্যাঁ, তার যদি নিজের সামর্থ্যের উপরে এত আস্থা থাকে যে না, দুই ফিল্ডার থাকার পরও আমি তাদেরকে ক্লিয়ার করে ছক্কা মারতে পারবো, অথবা গ্যাপ বের করে আমি আসলে তাদের কাছে যাব না, সেইটা তো আসলে নিজেকে ব্রায়ান লারার পর্যায়ে ভাবলে তিনি ওরকম মনে করতে পারেন। কিন্তু তিনি এক্স্যাক্টলি সেই ফাঁদে পাড়া দিয়ে বাউন্সারে তিনি পুল করতে গিয়ে মিড উইকেটে সহজতম ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। এবং আমাদের সাইফ হাসান, যাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, যার ব্যাটিং অর্ডারের পজিশনটা কি সেইটা আমরাও বুঝতে পারছি না। ওপেনিংয়ে খেলানো হয়, 3 নম্বরে খেলানো হয়, এখানে আবার 4 নম্বরে খেলানো হয়েছে। আমাদের মিডল অর্ডারে নাকি হচ্ছে গিয়ে 4-5-এ খেলার মতো কোনো ব্যাটসম্যান পাচ্ছেন না। আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই বলেছেন মাহিদুল অঙ্কনকে সেই কারণে দলে নেওয়া হয়েছে, তাকে আবার একাদশে নেওয়া হয়নি। তো সাইফ হাসানকে 4 নম্বরে এখানে নামানো হয়েছে, সেইখানটাতে তিনি জাস্ট আগের বলটাতেই একটা লাইফের মতো পেলেন, তার ব্যাটে লেগে সেইটা নোম্যান্স ল্যান্ডে পড়লো বলেই তিনি বেঁচে গেলেন। নেক্সট ডেলিভারিটাতে এরকম ক্রস ব্যাট শট খেলতে হবে এবং তিনি বোল্ড হয়ে যাবেন। তো আমাদের এই টপ অর্ডারের যে 4 জন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাইফ হাসান, 4 জন মিলে যখন 10 রান করেন, যখন 20 রানে আমাদের 4 উইকেট পড়ে যায়, 181 রানকে তখন 281 রান মনে হয়। ওই রান তারা করার সামর্থ্য বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের নাই বলতে একেবারেই নাই। কিন্তু সেই সামর্থ্য না থাকলেও তো ব্যক্তিগত প্রাপ্তির জায়গা তো থাকে, ব্যক্তিগত কনফিডেন্স দেওয়ার জায়গা তো থাকে, লড়াই করার জায়গাটা তো থাকে। যেই লড়াইটা আমরা দেখেছি তাওহিদ হৃদয়ের ব্যাটে, যিনি 50 বলে অপরাজিত 83 রানের একটা ইনিংস খেলেছেন, জাকের আলী অনিকের সঙ্গে একটা পার্টনারশিপ তিনি করেছিলেন। সেই জাকের আলী অনিক কি করলেন? তিনি নিজেও তুমুল প্রেশারের মধ্যে রয়েছেন, তাকে পারফরমেন্সটা এত ডাউনওয়ার্ডস, এবং সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে ওই সমালোচনাটা যৌক্তিক। একই সঙ্গে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডানার আশ্রয়ে থেকে তিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন পর্যন্ত হয়ে গিয়েছেন, ফলে তার উপরে সেই প্রেশারের জায়গাটা রয়েছে। তার উপরে প্রেশার রয়েছে শুধুমাত্র অনসাইড বুলি, তিনি অনসাইডে খেলতে পারেন, অফসাইডে একেবারেই খেলতে পারেন না। সেই কারণে আজকের এই ইনিংসটাতে ধরেন এই সর্বশেষ যে তিনি ম্যাচ খেলেছেন, তারপরে মাঝখানের সময়টাতে তিনি কি ওয়ার্কআউট করেছেন। আজকেও তো 6 স্ট্যাম্প 7 স্ট্যাম্পের বলকে দেখেছি যে লেগ সাইডে টেনে মারছেন, এবং ইনফ্যাক্ট যেইভাবে তিনি আউট হয়েছেন সেটা ওই রকমই একটা বল, ওই রকম অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বলকে তিনি লেগ সাইডে মিড উইকেটের উপরে দিয়ে খেলার চেষ্টা করেছেন, এবং ব্যাটের আউটসাইডে এসে সেটা তিনি থার্ড মানে ক্যাচ হয়ে গিয়েছেন। আমাকে বলেন, আমি অন্যদের বোলারদের কথা, আমাদের ওই যে 1 ওভারে 3 জন আউট হয়ে গেছেন, তানজিদ তামিম, রিশাদ, নাসুম ও হামফিজের ওভারে, সেগুলো নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের মূল ব্যাটসম্যানরা যখন এইরকম ইররেসপন্সিবিলিটির পরিচয় দেন, এবং তাদের ক্রিকেট সেন্সটা যে আসলে নাই, প্রায় শূন্য, প্রায় মাইনাসের দিকে, এবং ক্রিকেট স্কিলের জায়গাটাও ওইরকম তথৈবচ, সেইটার প্রমাণ যখন দেন, তখন আর আপনি বোলারদেরকে কিভাবে কাঠগড়ায় দাঁড় করবেন? বোলারদেরকে আর বলার কোন জায়গাটাতে থাকে? অবভিয়াসলি আমাদের এদের নিয়েই খেলতে হবে, আমাদের এর চেয়ে ভালো আসলে অপশন নাই। ওই যে শামীম পাটোয়ারিকে বাদ দিয়েছে না, ওই যে শামীম পাটোয়ারিকে লাস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সময় আমাদের ক্যাপ্টেন লিটন দাস তাকে প্রবল সমালোচনা করেছিলেন না? আরে বাবারে, এই দলে বাকি যারা আছে তারাই বা এমন কি, সব ওই একই রকম, ওই খারাপরি তোর বড়ি কারা একই। সো এই টিমটাতে আপনি যাকেই নামিয়ে দিবেন,
সেই এর চেয়ে ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে এই যে আজকে যেমন তাহিদ হৃদয় ভালো করেছেন, এরকম বিচ্ছিন্নভাবে হয়তো বা ভালো করবেন, কিন্তু আপনি একটা ক্রিকেট টিম, আপনি একটা ব্যাটিং ইউনিট, যেখানটাতে আপনার ধরেন 6 জন প্রপার ব্যাটসম্যান রয়েছে, সেই প্রপার ব্যাটসম্যানের মধ্যে একটা টি-20 ম্যাচ 120 বলের খেলা, এই 6 জনের মধ্যে 3 জনকে তো আপনার স্কোর করতেই হবে, পারফর্ম করতেই হবে। সেইটা আমরা করতে বারবার ব্যর্থ হচ্ছে, এবং সেই ব্যর্থতায় ক্রিকেটীয় স্কিলের ঘাটতিটা যেমন প্রকট, ক্রিকেটীয় সেন্সের ঘাটতিটাও ঠিক তেমনিভাবে প্রকট। তাই আমি বলছিলাম যে আমাদের জাতীয় দলের ব্যাটসম্যান হবার জন্য স্টুপিড হতে হয়, নির্বোধ হতে হয়, দায়িত্বজ্ঞানহীন হতে হয়, ক্রিকেট স্কিল 10%-এর কম থাকতে হয়, এবং ক্রিকেট সেন্স 5%-এর কম থাকতে হয়। আমরা আয়ারল্যান্ডের সঙ্গে যদি পরের 2টা ম্যাচ জিতিও, আমরা যদি ভালো খেলেও, আমি এখনো আশাবাদী যে বাংলাদেশ পরের 2টা ম্যাচ জিতে সিরিজ জিতবে। অবশ্য আমার আশাবাদে কি যায় আসে, গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় সেটা মনে হয়েছিল যে আমরা ওয়েস্ট ইন্ডিজকে অ্যাওয়েতে হারিয়ে এসেছি, 3-0-তে হারিয়ে এসেছি, তাদের বিপক্ষে তো আমরা জিতবই। প্রথম ম্যাচ হারার পরও মনে হয়েছে সিরিজ জিতবো, দ্বিতীয় ম্যাচ হারার পরও মনে হয়েছে অন্তত পক্ষে একটা ম্যাচ জিতবো, তৃতীয় ম্যাচ হারার পরে আর কিছু মনে হয়নি। মনে হয়েছে যে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা দেখিয়ে দেবো। এখন আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারার পর আবার মনে হচ্ছে যে না, পরের 2টা ম্যাচ জিতে আমরা দেখিয়ে দেবো। সেই পরের 2টা ম্যাচ যদি আমরা জিতিও, তাহলেও আমাদের ব্যাটসম্যানদের এই যে ঘাটতির জায়গাগুলো, এই যে খামতির জায়গাগুলো, এই যে তাদের দোষগুলা, দোষ না, শুরুতেই যেটা বলছি, এই যে তাদের গুণাবলী, এই গুণাবলীর জায়গাটাতে খুব একটা চেঞ্জের সুযোগটা আমি আসলে দেখতে পাচ্ছি না। আয়ারল্যান্ডের সঙ্গে যদি আমরা পরের 2 ম্যাচ ভালো গেলে জিতিও, টি-20 ওয়ার্ল্ড কাপে ভাই আমাদের জন্য যে কোন গজব বেইজ্জতি অপেক্ষা করে আছে। আমাদের ব্যাটসম্যানরা যে আজকে তো তাও আমরা 100-র নিচে অল আউট হইনি, আজকে তো তাও আমরা 100 রানে হারিনি, 74 রানে 8 উইকেট হারিয়ে সেই আশঙ্কাটা প্রবলভাবেই আমরা তুলেছিলাম, শেষ পর্যন্ত সেইটা এড়িয়ে যেতে পেরেছি। টি-20 ওয়ার্ল্ড কাপে মনে হয় শেষ রক্ষা হবে না, গজব বেইজ্জতি ওই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জন্য সম্ভবত অপেক্ষা করে আছে।